হ্যালো বন্ধুরা, অ্যাপেক্স ই লার্নিং চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অম্বরীশ আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওটিতে আই এম গোয়িং টু ক্লিয়ার অ্যাবাউট ইউর অল রিমেনিং ডাউটস অ্যাজ লাইক নেগেটিভ মার্কিং আছে কিনা। আমরা সকলেই জানি প্রিলিমসে এবং মেন্সের কম্পালসারি পেপারে নেগেটিভ মার্কিং আছে। এর বাইরেও কোথাও নেগেটিভ মার্কিং আছে কিনা এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। তার পাশাপাশি আমরা জানবো বাংলাতে অপশনাল পেপারের উত্তর লেখা যায় কিনা, বা ইংলিশে লিখলে কোনো ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা সেটাও আমরা জানবো। অপশনাল পেপার ধরুন ম্যাথস কারো অপশনাল বা ফিজিক্স কেমিস্ট্রি অপশনাল, সেক্ষেত্রে তারা পরীক্ষা হলে ক্যালকুলেটরের ব্যবহার করতে পারবে কিনা, বা ক্যালকুলেটর ব্যবহার করলে কি ধরনের ক্যালকুলেটর সেটা আমরা আজকে জানবো। তার পাশাপাশি মেন্সে প্রত্যেকটা পেপারের ইন্ডিভিজুয়াল কোয়ালিফাইং মার্কস আছে কিনা সেটা আমরা জানবো। এবং ধরুন কেউ পরীক্ষার ফর্ম ফিল আপের সময় অপশনাল পেপার সিলেক্ট করে নিয়েছে, তার পরবর্তীকালে সে মেন্স দিচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে, তার মাঝে সে আর কখনো তার অপশনাল পেপার চেঞ্জ করতে পারবে কিনা বা করা যায় কিনা সেইটা সম্বন্ধে আমরা জানবো। বা এ, বি এবং সি গ্রুপে মোট কোন কোন গ্রুপে কত কত নাম্বারের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউয়ের জন্য কত নাম্বার বরাদ্দ আছে, এবং গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সিতে কি কি ধরনের পোস্টে চাকরি পাওয়া যায় এবং তাদের প্রমোশন কেমন, এই ধরনের ডিটেল বিষয়ে আমরা জানবো। এর পাশাপাশি এই ধরনের ছাত্রদের কাছ থেকে আমরা পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলোকে আমরা একত্রিত করে প্রায় 30 থেকে 40টা প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে আমার অন্তত আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে এই ভিডিওটি দেখার পরে প্রিলিমস মেন এবং ইন্টারভিউ সংক্রান্ত আপনাদের যে সমস্ত মিথগুলো ছিল বা যে ধরনের প্রশ্নগুলো আমাদেরকে সচরাচর ফেস করতে হয়, মনে আসে বা আপনাদের মনে একটা ডাউট তৈরি করে, সেই সমস্ত প্রশ্নের একদম ক্লিয়ার উত্তর আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং যে সমস্ত মিথগুলো আছে সেইগুলো আমরা ভেঙে দেবো। তো আজকে প্রথমেই চলে আসি নেগেটিভ মার্কিং সম্বন্ধে। নেগেটিভ মার্কিং ডেফিনেটলি আছে, আমরা তো জানি প্রিলিমসে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা 3টে প্রশ্ন ভুল করার জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হয়। এবং মেন্সে আমাদেরকে যদি গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে আমাদেরকে 8টা পেপারের পরীক্ষা দিতে হয়, মানে 6টা প্লাস 2টো, মানে 6টা বলতে কি পেপার 1 ল্যাঙ্গুয়েজ পেপার, সেটা বাংলা হতে পারে, কারো পালি হতে পারে, কারো সংস্কৃত হতে পারে, কারো হিন্দি হতে পারে। ল্যাঙ্গুয়েজটি কম্পালসারি ইংলিশ, সবার ক্ষেত্রে ইংলিশ হবে। ল্যাঙ্গুয়েজ 3, পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6, এই পেপারগুলো প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি। এবং যারা গ্রুপ এ এবং গ্রুপ বিতে আছে তাদের এক্সট্রা 2টো অপশনাল পেপারের পরীক্ষা দিতে হবে। তো এই পেপারের ক্ষেত্রে আমরা জানি কি পেপার 3, 4, 5, 6 এখানে এমসিকিউ টাইপের বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং সেগুলো ইংলিশেই আসে, এবং সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, ভুল করলে নেগেটিভ মার্কিং হয়ে থাকে। কিন্তু এর বাইরেও আরও নেগেটিভ মার্কিং আছে কিনা, এর বাইরেও নেগেটিভ মার্কিং আছে, সেটা হলো পেপার 1 এবং পেপার 2, যেটাকে আমরা ডেসক্রিপটিভ পেপার বলছি। কারো ক্ষেত্রে বাংলা হতে পারে, কারো ক্ষেত্রে হিন্দি হতে পারে, এবং কম্পালসারি সবার ক্ষেত্রে ইংলিশ হতে পারে। এখানে কি না, এখানে দেখবেন বাংলাতে বা ইংলিশে যে টপিকগুলো থাকে সেই টপিকের ক্ষেত্রে একটা থাকে ধরুন লেটার রাইটিং, চিঠি লেখা বা পত্র লেখা, রিপোর্ট রাইটিং, রিপোর্ট লেখা। সেক্ষেত্রে আপনি যদি আপনার নাম, আপনার যেটা অরিজিনাল অফিসিয়াল নাম, সেটা যদি আপনি ওখানে ডিসক্লোজ করে দেন, তাহলে টোটাল যেই পেপারটাতে আপনি নাম্বার পেয়েছেন তার 10% কেটে নেওয়া হবে। সুতরাং এইগুলো ডিসক্লোজ করা যাবে না। সেখানে আমাদেরকে সিম্বলিক সাইন ব্যবহার করতে হবে, যেটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। ধরুন আপনি কাউকে লেটার লিখছেন, আপনার বন্ধুর নাম এ, বি, সি, ডি এই ধরনের লিখতে পারেন। বা কাউকে রিপোর্ট লিখছেন এবং রিপোর্টের শেষে যে আপনার নিজের, যে আপনি রিপোর্টটা সাংবাদিককে লিখছেন, তো নিজের সম্বন্ধে যেটা লিখবেন, নিজেকে কিন্তু নিজের নাম দিয়ে মেনশন করা চলবে না। সেখানে নিজেকে এ দিয়ে ডিনোট করতে হবে বা বি দিয়ে ডিনোট করতে হবে বা এনি অ্যালফাবেটস দিয়ে ডিনোট করতে হবে। সেখানে নিজের নাম ডিসক্লোজ করা যাবে না। যদি আপনি নিজের নাম ডিসক্লোজ করে ফেলেন, তাহলে কিন্তু ওই পেপারের আপনি যা নাম্বার পেয়েছিলেন 70, 80 বা 100, সেখান থেকে 10% কেটে নেওয়া হবে। তাহলে আমরা কি জানলাম যে প্রিলিমসে প্রত্যেক 3টে ভুলের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হয়, এবং কম্পালসারি পেপারে 3, 4, 5, 6এও এমসিকিউ পেপারে সেখানেও আমাদের নেগেটিভ মার্কিং থাকে। তার পাশাপাশি পেপার 1 এবং পেপার 2 বাংলা এবং ইংলিশ, সেক্ষেত্রেও কিন্তু আমি যদি আমার নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করে দিই, সেক্ষেত্রেও কিন্তু 10% কেটে নেওয়া হয়। এটা অনেকে জানতো না, এটা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন পেপারে ডেফিনেটলি পাবেন, কিন্তু তার আগেও আপনারা এই বিষয়টা জেনে গেলেন। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেল, আপনাদের যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসি ল্যাঙ্গুয়েজ। প্রথমেই বলে রাখি বাংলাতে লেখা যাবে, কারণ এটা তামিলনাড়ু সিভিল সার্ভিস না বা কেরালা সিভিল সার্ভিস না, এটা WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ডেফিনেটলি আপনি বাংলাতে লিখতে পারবেন, এবং অপশনাল পেপার আপনি বাংলাতে লিখতে পারবেন। এবং ইংলিশে লিখলে যে অ্যাডভান্টেজ পাওয়া যায়, ওয়েটেজ পাওয়া যায়, সেটা কিন্তু ভুল ধারণা। তবে যারা সায়েন্সের সাবজেক্ট অপশনাল হিসাবে নেবেন, সেক্ষেত্রে আমি তাদেরকে রেকমেন্ড করবো ডেফিনেটলি ইংলিশে লিখলে একটু সুবিধা হয়। কি ক্ষেত্রে? টার্মিনোলজিগত দিক থেকে সুবিধা হয়। যে শব্দবন্ধগুলো আমরা ব্যবহার করি, সেগুলো অনেক সময় আমরা বাংলাতে ব্যবহার করলাম যেগুলো, সেগুলো যিনি পরীক্ষার খাতা দেখছেন এক্সামিনার, সেই
এক্স্যাক্ট বাংলাটা হয়তো তিনি জানেন না, তিনি তার ইংলিশটা জানেন, কিন্তু আপনি যেই বাংলাটা লিখেছেন তার সেক্ষেত্রে তার বুঝতে অসুবিধা হয়। তবে এক্ষেত্রে যারা এক্সপার্ট থাকেন তারা একই সঙ্গে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই সমান দক্ষ, সমান স্বচ্ছন্দ। আপনি যদি বাংলাতে লিখে আসেন গুছিয়ে সুন্দরভাবে নির্ভুলভাবে, আপনার নাম্বারের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যারা ইংলিশে লিখবেন তারাও যদি শর্ট শর্ট সেন্টেন্সে ভালো করে গুছিয়ে লিখে আসতে পারেন, তাদের ক্ষেত্রে নাম্বারের কোনো প্রবলেম হবে না। তবে সায়েন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইংলিশে লিখলে সেক্ষেত্রে পরীক্ষকের পড়তে অনেক সময় সুবিধা হবে, কারণ নাম্বারটা আপনাকে পরীক্ষক দেবে এবং তাকে সন্তুষ্ট করা, তাকে খুশি করা ডেফিনেটলি আপনার প্রধান এবং প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং সায়েন্সের ক্ষেত্রে ইংলিশে লিখবেন, বা যদিও বাংলাতে লেখেন কোনো প্রবলেম নেই, নির্ভুল উত্তর, টু দি পয়েন্টে উত্তর হলে আপনি কিন্তু নাম্বার পেয়ে যাবেন। এবার আমরা চলে আসি একদম ডিরেক্টলি যে প্রিলিমিনারি পরীক্ষায় এক ধরনের একটা কোশ্চেন করা হয়েছিল যে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নের ধরন কেমন হয় এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। প্রথমেই বলি, আমরা প্রিলিমিনারিতে জানি 200খানা MCQ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়। সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন কটা পার্ট থেকে আসে, কটা বিভাগ থেকে আসে, এই ধরনের 8টা বিভাগ রয়েছে। এই বিভাগগুলো কি কি? প্রথম বিভাগ হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য 15টা অবজেক্টিভ টাইপস কোশ্চেন আছে MCQ। এই ইংলিশটা কি ধরনের থাকে না, জেনারেল যে গ্রামারগুলো থাকে, ধরুন ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, ফ্রেজ, তারপর সেন্টেন্স কারেকশন, এই ধরনের একদম সিম্পল জেনারেল গ্রামার থেকে 25টা ইংলিশের কোশ্চেন আসবে। তারপরে কি আছে না, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে দুটো পার্টে কোশ্চেন আছে, 25 করে 50। প্রথম পার্টে কি থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি যেটা, সেখানে এনসিয়েন্ট, মিডাইভাল এবং মডার্ন, প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত থেকে একটা পোর্শন থাকে, তার জন্য 25 নাম্বার বরাদ্দ থাকে। এবং দ্বিতীয় পার্টে থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য 25 নাম্বার বরাদ্দ থাকে। তাহলে ইতিহাসে ওয়েটেজ সবচেয়ে বেশি দেওয়া আছে, 25, 50। এবার চলে আসি 3 নম্বর কি থাকে, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এখান থেকে আসে 25 মার্কস। এবং তারপরে 4 নম্বরে আসে কি সাধারণ বিজ্ঞান, সেখান থেকে থাকে কি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এখান থেকে 25 আছে। এবং তারপরে থাকে ভারতের অর্থনীতি এবং ভারতের সংবিধান মিলে কম্বাইন্ড হচ্ছে 25খানা কোশ্চেন আসে। এবং তারপরে থাকে 7 নম্বর টপিক হিসেবে থাকে সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে 25 নাম্বার। এবং 8 নম্বর পয়েন্টে মেন্টাল এবিলিটি বা অবজেক্টিভ ম্যাথ যেটাকে বলি, তার জন্য 25 মার্কস। তাহলে 8টা টপিক আমরা পেয়ে গেলাম। এই 8টা টপিকে 8 × 25 200 মার্কস ফর প্রিলিমিনারি। এবার চলে আসি আমরা শিক্ষাগত যোগ্যতা। এইটা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগে। প্রথমে বলে লাগে শিক্ষাগত যোগ্যতা হলো আপনি যে কোনো রেকগনাইজড, ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো পড়ে, ইউজিসির স্বীকৃতি আছে যে ধরনের বিশ্ববিদ্যালয়গুলি পশ্চিমবঙ্গে রয়েছে বা ভারতবর্ষের বাইরেও, এই পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে, সেই ধরনের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে, সেই কলেজ থেকে আপনি স্নাতক হলেই, মানে গ্র্যাজুয়েট হলেই আপনি কিন্তু এই পরীক্ষাতে বসার জন্য যোগ্যতা অর্জন করতে পেরে যাবেন। তো এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে কিনা, সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে কিনা, সায়েন্স গ্র্যাজুয়েট হলে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা। এই অ্যাডভান্টেজ পাওয়ার প্রশ্ন, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে ইন্টারভিউ অবধি। আর ইন্টারভিউতে আপনাকে দেখা হয় না যে আমি সায়েন্স গ্র্যাজুয়েট কিনা, আপনি ফিজিক্স নিয়ে পড়েছেন কিনা, ইংলিশ নিয়ে পড়েছেন কিনা, দেখা হবে না। আপনার জন্য পরীক্ষায় বসার জন্য মিনিমাম এলিজিবিলিটি গ্র্যাজুয়েশন, দ্যাটস এনাফ। তার জন্য আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে তাও না, আপনাকে 60% অ্যান্ড অ্যাভাব পেতে হবে তাও না, আপনাকে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে তাও না। কিন্তু আপনার পাস মার্কস পাওয়া যে কোনো, আপনি জাস্ট গ্র্যাজুয়েট হলে, পাস গ্র্যাজুয়েট হলেও আপনি এলিজিবল ফর দিস এক্সাম। সুতরাং শিক্ষাগত যোগ্যতা হয়ে গেল যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা কলেজগুলির থেকে আপনার একটা গ্র্যাজুয়েট ডিগ্রি, দ্যাটস এনাফ। পার্সেন্টেজও কোনো ম্যাটার না, সায়েন্স গ্র্যাজুয়েটও কোনো ম্যাটার না। আপনি 40% পেয়ে পাস করলেও আপনি কিন্তু এই পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করছেন। এবং আপনি আপনার ক্যালিবার দেখাবেন প্রিলিমসে, মেন্সে এবং ইন্টারভিউতে গিয়ে, সেখানে আপনি আবার ক্যালিবার দেখান। কিন্তু তার জন্য পরীক্ষায় বসার জন্য আপনার সায়েন্স গ্র্যাজুয়েটও হতে হবে না, 60%, 70%, 100% মার্কসও কিন্তু নিয়ে যেতে হবে না। বোঝা গেল? এই প্রশ্নটা আমরা ক্লিয়ার করে দিতে পারলাম। নেক্সট কোশ্চেনটা আমরা চলে আসি, যেই পরীক্ষা বসার ক্ষেত্রে বয়স সীমা কত, এইটা আমাদেরকে বারবার প্রশ্ন করেছে। প্রথমত এখানে 4টে ক্যাটাগরি আছে, এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপ এবং ডি গ্রুপ। এ বসার ক্ষেত্রে বয়স হলো 21 থেকে 36, এটা আমি সাধারণ বিভাগের জন্য বলছি, মানে জেনারেল। এবং বির ক্ষেত্রে হলো 20 থেকে 36। বি এর ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট লাগে, আপনাকে হাইট হতে হবে এত সেন্টিমিটার, চেস্ট হতে হবে এত সেন্টিমিটার, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে বি এর জন্য। আর সি এর জন্য 21 থেকে 36 এবং ডি এর জন্য থাকে 21 থেকে 39 বছর, মানে আরো 3 বছর এক্সট্রা থাকে ডি গ্রুপের জন্য। এবার ধরুন আপনি যেই বছর পরীক্ষায় বসছেন, বয়সটাকে কিভাবে ক্যালকুলেট করা হয়, যেই বছর আপনি পরীক্ষা বসছেন সেই বছরের জানুয়ারি মাসে আপনার বয়স ন্যূনতম এজ লিমিট 21 থাকতে হবে, হয়ে যেতে হবে। এবং আপার এজ লিমিট আপনাকে
36 হতে হবে, মানে 36 মধ্যে 21 থেকে 36-এর মধ্যে হতে হবে আপনি এর জন্য বসতে গেলে। আর বি এর জন্য 20 থেকে 36 তো বললাম। আর যারা সংরক্ষিত পদে রয়েছেন অ্যাপ্লাই করবেন, ধরুন এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য বয়স সীমার কিছু ছাড় রয়েছে। এসটি এসটিদের ক্ষেত্রে প্রতিটা গ্রুপে এ বি সি ডি প্রতিটা গ্রুপের জন্য 5 বছর করে এক্সট্রা পাবেন। ধরুন আপনার যেহেতু 36 ছিল সাধারণ বিভাগের ক্ষেত্রে, আপনার 36 প্লাস 5 হয়ে গেল, মানে 41 হয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর পাবেন, 36 প্লাস 3 মানে 39 বছর হয়ে যাবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের কিন্তু একদম আপনারা 45 বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারবেন। আপনাদের আপার এজ লিমিট 45 বছর পর্যন্ত। এবার চলে আসি আমরা, হ্যাঁ, এই ধরনের একটা কোশ্চেন করেছে যে পার্সোনাল টেস্টে ধরুন উত্তীর্ণ হতে পারলাম না, মানে ফাইনালি, তাহলে আমাকে কি আবার প্রথম থেকে সেই ফর্ম ফিল আপ করে প্রিলিম মেন্স দিয়ে আবার পার্সোনাল টেস্টে যেতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি যেতে হবে। আপনি একবারই সুযোগ পাবেন, সেটা আপনি মেনে প্রিলিমসেও মানে বাদ পড়ে যেতে পারেন, মেন্সের পরেও বাদ পড়ে যেতে পারেন, বা পার্সোনাল টেস্টের পরেও বাদ পড়ে যেতে পারেন। মানে আপনি ধাপ অতিক্রম করে নিয়েছেন বলে পরের বছর সেই ধাপগুলোকে আর দিতে হবে না, তার পরের ধাপ থেকে দেবেন তা কিন্তু হবে না। আপনি একবারে পুরো সমস্ত স্তর উত্তীর্ণ হতে হবে বা চূড়ান্ত সফলতা পেতে হবে, আর না হলে আবার পরের বছর আবার প্রথম থেকে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা কোশ্চেন আমাদেরকে করা হয়েছে যে ধরুন প্রিলিমসের মার্কস মেন্সে অ্যাড হয় কি না। প্রিলিমসের মার্কস মেন্সে অ্যাড হয় না। মেন্সের মার্কস এবং ইন্টারভিউ মিলে আপনার ফাইনালি যে মানে কি বলবো, মানে পোস্টগুলো সেটা নির্ধারণ করা হয়। যেমন ধরুন আপনি মেন্সে পাস করলেন, তারপর আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ডাকার সময় আপনাকে একটা চয়েস সিট দেওয়া হয়। এই চয়েস সিটে আপনার কোন কোন গ্রুপের কোন কোন পোস্ট আপনি প্রেফার করছেন সেই হিসাবে আপনাকে একটা ওখানে ফিল আপ করতে হয়। এবং আপনি পরবর্তীকালে মেন্স এবং পার্সোনাল টেস্টের নাম্বার মিলে আপনি ঠিক কোন জায়গাতে রয়েছেন, আপনার স্ট্যান্ড মানে পজিশন কোন জায়গাতে, সেই পজিশন অনুযায়ী পজিশনের অ্যাকর্ডিংলি পজিশন আপনি কিন্তু আপনার বিভিন্ন পোস্ট পাবেন। সেটা এক্সিকিউটিভ পোস্ট হতে পারে, সি গ্রুপ হতে পারে, ডি গ্রুপ হতে পারে। তাহলে কি আপনি মেন্স দেওয়ার পরে ইন্টারভিউ কোয়ালিফাই করার পরে যখন ইন্টারভিউর কল করছেন, সেখানে আপনাকে কিন্তু একটা চয়েস সিটকে অ্যাপ্লাই করতে হবে, ফিল আপ করতে হবে, এবং অ্যাকর্ডিং টু চয়েস সিট আপনি কিন্তু আপনার র্যাঙ্ক পাবেন, বা র্যাঙ্ক অনুযায়ী আপনার বিভিন্ন পোস্টগুলো পাবেন। সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, বা ডি হতে পারে। এই গেল আমাদের প্রশ্নের আরেকটা প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসি মেন্স পরীক্ষা। এই কোশ্চেনটা আমাদেরকে করেছে, মেন্স পরীক্ষায় কটি পেপার থাকে, মোট কত নম্বরের পরীক্ষা দিতে হয়, এবং প্রত্যেক পেপারে কত নম্বর থাকে। প্রথমেই বলি, মেন পরীক্ষাতে টোটাল 8টা পেপার থাকে। এ এবং বি এর জন্য 8টা পেপার, কিন্তু সি এবং ডি এর জন্য 6টা পেপার দিতে হয়, সেখানে কিন্তু অপশনালটা থাকে না। তাহলে এবং প্রত্যেকটা পেপারের জন্য যে মেন্সে যে কম্পালসারি যে 6টা পেপার রয়েছে, প্রত্যেকটা পেপারের জন্য 200 মার্কস করে 1200 মার্কস। এবং পেপার 1টা হচ্ছে আমরা জানি কি বাংলা ল্যাঙ্গুয়েজ পেপার, কেউ বাংলা নিতে পারে, কেউ হিন্দি নিতে পারে, কেউ উর্দু নিতে পারে, নেপালি সাঁওতালি নিতে পারে। এবং পেপার 2টা হচ্ছে কম্পালসারি ইংলিশ। এবং পেপার 1টা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। পেপার 1টাতে যে টপিকগুলো আছে, সেখানে টোটাল 5টা টপিক থেকে কোশ্চেন আসে, এবং প্রত্যেকটা টপিকের জন্য 40 মার্কস করে বড় থাকে, এবং সেখানে কিছু ওয়ার্ড লিমিটও থাকে, বেঁধে দেওয়া হয়। তো 40 ইন্টু 5টা টপিক থেকে 40 ইন্টু 5 ইজ ইকুয়াল টু আপনার 200 মার্কস। এবং পেপার 2 বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারেও সেটাও কিন্তু 5টা টপিক থেকে কোশ্চেন আসে, ওয়ার্ড লিমিট থাকে, এবং প্রত্যেকটার জন্য 40 নাম্বার করে বরাদ্দ থাকে। 40 ইন্টু 5 ইজ 200 মার্কস। এবং আমরা একটু পরে আমরা আলোচনা করছি পেপার 1 বা যেটা ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। পেপার 2 বা ইংলিশ যেটা, সেখানেও কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমরা ডিটেলে ক্লিয়ার করবো, এবং তাদের শব্দ সংখ্যা বা ওয়ার্ড লিমিট কত সেটাও আমরা ডিটেলে ক্লিয়ার করবো। এবার চলে আসি আমরা পেপার 3। পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটা জিএস পেপার 1। সেখানে কি থাকে, ভারতের ইতিহাস থেকে প্রশ্ন আসে, এবং তার সঙ্গে থাকে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মিলে, এবং তার সঙ্গে থাকে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল মিলে পেপার 3 জেনারেল পেপার বা জিএস পেপার। এখানে আপনার 200 মার্কসের পরীক্ষা দিতে হয়। এগুলো কিন্তু পেপার 3, 4, 5, 6 বলে রাখি, 3, 4 এবং 5, 6 কম্পালসারি পেপারটা কিন্তু এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন হয়ে থাকে, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে। এবার পেপার 4-এ চলে আসি, জেনারেল স্টাডিজ 2, যেটাকে জিএস 2 বলে থাকে। এটা হচ্ছে জেনারেল সায়েন্স। এর মধ্যে থাকে জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, তার সঙ্গে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার সঙ্গে থাকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সঙ্গে থাকে এনভায়রনমেন্ট। তাহলে এর মধ্যে কি থাকলো, জেনারেল স্টাডিজ 2-তে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ। এবার পেপার 5-এ চলে আসি আমরা, ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি, তার সঙ্গে ফাংশন অফ আরবিআই, মানে ভারতীয় সংবিধান, ভারতের অর্থনীতি এবং আরবিআই সম্বন্ধে
ডিটেলে এই পেপারটা থেকে প্রশ্ন আসে। এই পেপারটা হলো পেপার নম্বর 6। এবার পেপার নম্বর 5 এবং লাস্ট কম্পালসারি পেপার হিসেবে পেপার নম্বর 6-এ থাকে কি এরিথমেটিক অ্যান্ড রিজনিং। এখান থেকেও অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ কোশ্চেন আসে। এখানে 200টা কোশ্চেন আসে এবং প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে 200খানা প্রশ্নের জন্য 200 মার্কস থাকে। পেপার 6 হচ্ছে এরিথমেটিক এবং রিজনিং। তাহলে আমরা কি দেখতে পেলাম, পেপার 1 এবং পেপার 2 এটা হলো ডেসক্রিপটিভ এবং পেপার 3, 4, 5, 6 হলো এমসিকিউ বা অবজেক্টিভ। বোঝা গেল? এবং এই একটু আগেও বললাম যে পেপার 3, 4, 5, 6-এ কিন্তু নেগেটিভ মার্কিং আছে এবং পেপার 1 এবং পেপার 2 যেটা ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা এবং ইংলিশ, এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। যদি আপনি রাইটারকে রিপোর্ট লেখার সময় বা কোনো বন্ধুকে পত্র লেখার সময় যদি আপনার আইডেন্টিটি ডিসক্লোজ করে দেন, সেক্ষেত্রে টোটাল মার্কসের উপর 10% কেটে নেওয়া হবে। সুতরাং এটাও খুব সচেতনভাবে করতে হবে। কোনোভাবে নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। ওখানে সিম্বলিক সাইনগুলো বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে, ABCD নিজের নামের পরিবর্তে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসি আমাদের প্রত্যেকটা গ্রুপের যে কম্পালসারি পেপারগুলো আছে এবং অপশনাল পেপারগুলো আছে তার মার্কস ডিভিশনটা কত। আমি প্রথমে চলে আসি এ এবং বি গ্রুপের ক্ষেত্রে 6টা কম্পালসারি পেপারের জন্য 6 × 2 = 1200 মার্কস এবং গ্রুপ এ এবং গ্রুপের বি এর জন্য আপনার হচ্ছে 200 মার্কসের একটা মানে 200 মার্কস করে করে দুটো অপশনাল পেপার থাকে। তাহলে 2 × 200 = 400 মার্কস। তাহলে অপশনাল পেপারের জন্য হলো 400 মার্কস এবং 6টা কম্পালসারি পেপারের জন্য হয়ে গেল 1200 মার্কস, মানে 1200 + 400 আপনার হয়ে গেল 1600 এবং পার্সোনালিটি টেস্টের জন্য থাকলো 200। তাহলে গ্রুপ এ এর জন্য 1200, 400 + 200 পার্সোনালিটি টেস্ট মিলে আপনার 1800 মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে এবং গ্রুপ বিতেও আপনার 1800 মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে। মানে ওই 6টা কম্পালসারি পেপারের জন্য 6 × 2 = 1200 এবং দুটো অপশনাল পেপারের জন্য 200 × 2 = 400 এবং পার্সোনাল টেস্টের জন্য 200, টোটাল 1800। তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য আপনাদেরকে 18 মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে এবং সি এবং ডিতে কিন্তু অপশনাল পেপার নেই এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল টেস্টের নাম্বারও কিন্তু কম হয়েছে। তাহলে সিতে কি রয়েছে, সিতে 6টা অপশনালের জন্য 6 × 200 টোটাল 1200 মার্কস এবং পার্সোনাল টেস্টের জন্য সি গ্রুপের জন্য আছে 150 মার্কস। এ বির জন্য যেমন ছিল 200 মার্কস, তেমনি সি গ্রুপের জন্য রয়েছে 150 মার্কস। তাহলে 1200 + 150 1350 মার্কসের পরীক্ষা দিতে হবে গ্রুপ সি এর জন্য। গ্রুপ বি এর জন্য আছে 6টা কম্পালসারি পেপার, 6 × 200 = 1200 মার্কস এবং তার সঙ্গে রয়েছে পার্সোনাল টেস্টে 100 মার্কস। তাহলে 1200 + 100 1300 মার্কসের পরীক্ষা দিতে হয়। গ্রুপ এ এর জন্য 1800, গ্রুপ বি এর জন্য 1800 ইনক্লুডিং অপশনাল পেপার এবং 200 মার্কস করে পার্সোনাল টেস্ট। আর গ্রুপ সি এর জন্য অপশনাল পেপার নেই কিন্তু পার্সোনাল টেস্টে রয়েছে 150 মার্কস, তার জন্য আমাদেরকে 1200 + 150 1350 এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে 1200 মার্কস প্লাস অপশনাল নেই, পার্সোনাল টেস্টের জন্য 100 মার্কস, 1200 + 100 1300 মার্কস পরীক্ষা হয়ে গেল। এই পর্যন্ত আমাদের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার হয়ে গেল আশা করছি। হ্যাঁ, এবার চলে আসি আমরা কোশ্চেন অনেকে জিজ্ঞেস করে যে ইংলিশ হয় কিনা বাংলায় হয়। প্রিলিমসে আপনার যে 200খানা অবজেক্টিভ কোশ্চেন আসে বা এমসিকিউ, এখানে কিন্তু বাংলার পাশাপাশি আপনার ইংরেজি তর্জমা থাকে বা ইংরেজির পাশাপাশি বাংলা তর্জমা থাকে। কিন্তু মেন্সে ল্যাঙ্গুয়েজটা বাদ দিলে, মানে ল্যাঙ্গুয়েজ বলতে যাদের বাংলা আছে বা যাদের সাঁওতালি আছে বা হিন্দি আছে বা নেপালি আছে, এই শুধু পেপার 1টা বাদ দিলে বাকি সমস্ত পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 এবং দুটো অপশনাল পেপার, প্রত্যেকটার কোশ্চেন কিন্তু ইংলিশে হবে। কিন্তু আপনি অপশনাল পেপারে কিন্তু বাংলাতে লিখতে পারবেন। সুতরাং এটা গেল কোশ্চেন কোন ভাষাতে হয় সেটার আমরা উত্তর দিতে পারলাম। এবার চলে আসি যে একটু আগেই বললাম যে বাংলা যে ল্যাঙ্গুয়েজ পেপার দুটো, পেপার 1 এবং পেপার 2 ডেসক্রিপটিভ পেপার, এই পেপারে কি ধরনের বা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। প্রথমেই বলে রাখি, কম্পালসারি বাংলাতে আসে পত্র লেখা, লেটার রাইটিং। এখানে 150 শব্দের মধ্যে আপনার উত্তর দিতে হয় এবং শব্দ সংখ্যা বাধা থাকে 150 শব্দের মধ্যে এবং ওই পত্র লেখার জন্য 40 মার্কস বরাদ্দ থাকে। এবং দ্বিতীয় টপিক কি থাকে, প্রতিবেদন লেখন বা রিপোর্ট রাইটিং, এর জন্য থাকে ওয়ার্ড লিমিট আপনার 200 শব্দে লিখতে হবে এবং তার জন্য 40 মার্কস। এবং 3 নম্বর থাকে সারাংশ লেখো বা সামারি রাইটিং, সেখানের ক্ষেত্রে আমাদের 40 মার্কস থাকে। তারপর 4 নম্বর থাকে অনুচ্ছেদ থেকে উত্তর লিখতে হবে, বিভিন্ন ধরনের কম্পোজিশন থাকে বা আনসিন থাকে, সেখান থেকে উত্তর লিখতে হয়, সেটার জন্য 40 মার্ক বরাদ্দ থাকে। এবং 5 নম্বর থাকে ইংরেজি অনুচ্ছেদের বঙ্গানুবাদ, যেটাকে আমরা E2B বলি, ইংলিশ থেকে বাংলাতে অনুবাদ বা ট্রান্সলেট, তার জন্য আমাদের 40 মার্কস থাকে। তাহলে 5টা টপিক কি, পত্র লেখা, প্রতিবেদন লেখা, সারাংশ লেখা, অনুচ্ছেদ থেকে উত্তর লিখতে হবে এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এই 5টা টপিকের জন্য 5 × 40 টোটাল 200 মার্কস ফর কম্পালসারি পেপার 1 বা ল্যাঙ্গুয়েজ পেপার যেটা। এবং কম্পালসারি পেপার 2 যেটা আমরা ইংলিশ বলি, সবার ক্ষেত্রে ইংলিশ হবে এটা। সেক্ষেত্রে আপনাদের কোন কোন টপিক থাকে, 5টা যে টপিক থাকে সেটা হলো, প্রথম লেটার রাইটিং, এর জন্য 150 ওয়ার্ড মধ্যে লিখতে হবে এবং তার জন্য আপনার 40 মার্কস। রিপোর্ট রাইটিং
এর জন্য আপনার 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে 40 মার্কস, সামারি রাইটিং 40 মার্কস, ডায়ালগ, কম্পোজিশন বা প্যাসেজ থেকে যে প্রশ্ন তুলে তুলে ধরা হবে উত্তর লিখতে হবে তার জন্য 40 মার্কস, এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে মানে B2E বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তার জন্য আপনার থাকবে 40 মার্কস। তাহলে 5টা টপিকের জন্য 5 × 40 200 মার্কস হয়ে গেল কম্পালসারি পেপার 2। এবার চলে আসি এই যে কম্পালসারি পেপারে যে প্রেসি রাইটিংটার জন্য কিন্তু আপনাদেরকে একটা এক্সেল শিট পরীক্ষার হল থেকে আপনাদেরকে দেওয়া হবে, একটা ছক্কাটা এক্সেল শিট দেওয়া হবে, এবং তার মধ্যে আপনারা কিন্তু প্রেসিটা মানে লিখতে হবে সেই নির্দিষ্ট দৈর্ঘ্যের বা নির্দিষ্ট প্রস্থের মধ্যে, তার বাইরে কিন্তু লেখা চলবে না। তো এই গেল আমাদের প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় ধরুন আপনি আপনার অপশনালটাকে লিখে দিয়েছেন, পরবর্তীকালে আর কোনো পর্যায়ে আপনি আর অপশনালটাকে চেঞ্জ করতে পারবেন কি না? উত্তর হবে না, আপনি আর পারবেন না। সুতরাং সেই জন্য বুঝে শুনে মাথা ঠান্ডা করে সমস্ত কিছু ভেবে নিজের প্রস্তুতির মানে কতটা রয়েছে সেই সমস্ত কিছু দিক ভেবে আপনার কিন্তু অপশনালটা সিলেক্ট করা উচিত। কারণ অপশনাল সিলেক্ট আপনি ফর্ম ফিল আপের সময় যেটা করে দিয়েছিলেন আর মাঝপথে এসে আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। আবার পরের বছর পরীক্ষা দিলে চেঞ্জ করতে হয়তো পারবেন, কিন্তু এই বছরের পরীক্ষাতে ওই পার্টিকুলার পরীক্ষার জন্য আপনি কিন্তু আর অপশনাল চেঞ্জ করতে পারবেন না, মাঝপথে আর চেঞ্জ করতে পারবেন না। এই প্রশ্নটা আমাদেরকে বারবার করা হয়েছে। সুতরাং ফর্ম ফিল আপের সময় কিন্তু খুব বুঝে শুনে বুদ্ধি করে অপশনালটাকে আপনার সিলেক্ট করতে হবে, মাঝপথে আর আপনি চেঞ্জ করতে পারবেন না। এই গেল আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসি যে বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে কোন গ্রুপে কি ধরনের পোস্টের চাকরি হয়ে থাকে। প্রথমে চলে আসি গ্রুপে। এখানে টোটাল 9টা পোস্ট রয়েছে। WBCS এক্সিকিউটিভ, প্রথম পোস্ট হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং তারপরে দ্বিতীয় পোস্ট হচ্ছে ডেপুটি কালেক্টর। 2 বছর ট্রেনিংয়ের পরে আপনার এই ডেপুটি কালেক্টরের ক্ষেত্রে 2 বছর ট্রেনিং হবে, এবং 2 বছর ট্রেনিংয়ের পরে আপনাকে গ্রামে এসে বিডিও হিসাবে কাজে যোগ দিতে হবে। তারপর এখান থেকে আপনি হতে পারবেন SDO, ADM, প্রমোশন হয় খুব তাড়াতাড়ি, এবং সেখান থেকে আপনি আবার জয়েন্ট সেক্রেটারি অবধি হতে পারেন। তো এই যে এক্সিকিউটিভ পোস্টগুলো বললাম, এছাড়াও আরও যে পোস্টগুলো রয়েছে সেইগুলো হলো কি, সেগুলো তেমন আরও 8টা পোস্ট রয়েছে। সেগুলো কি কি না, কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, 4 নম্বর স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, 5 নম্বর এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, 6 নম্বর এক্সাইজ সার্ভিস। বর্তমানে এই 3, 4, 5, 6 মানে কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস এবং এক্সাইজ সার্ভিস টোটালটাকে একসঙ্গে নিয়ে এটা রেভিনিউ সার্ভিস হিসাবে এখন এটাকে বলা হয়ে থাকে। এবং আরও যে 4টে পোস্ট রয়েছে সেই 4টে পোস্ট কি, ফুড সাপ্লাই সার্ভিস মানে 7 নম্বর পোস্ট, 8 নম্বর পোস্ট লেবার সার্ভিস, 9 নম্বর পোস্ট কোঅপারেটিভ সার্ভিস এবং 10 নম্বর পোস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভিস। এই টোটাল 10খানা পোস্টে হয়। তাহলে প্রথম এক্সিকিউটিভ, তারপরে আরও 3টে যেটাকে এখন রেভিনিউ অফিসার বলা হয়ে থাকে, এবং লাস্টের আরও 4টে কি কি, ফুড সাপ্লাই সার্ভিস, লেবার সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভিস। টোটাল এই 10টা পোস্টে হয়ে থাকে গ্রুপ এতে। এবং গ্রুপ এ ডেফিনেটলি হচ্ছে গেজেটেড অফিসার, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং গ্রুপ বিটাও গেজেটেড অফিসার, এটা মিলিটারি পুলিশ সার্ভিস। এবং এর জন্য একটু আগে আমরা বলেছিলাম বয়সটা কি, বয়সটা অন্যান্য গ্রুপের ক্ষেত্রে যেমন মিনিমাম এজ লিমিট 21, এখানে কিন্তু মিনিমাম এজ লিমিট হচ্ছে 20 থেকে 36 জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে একটা ফিজিক্যাল মেজারমেন্ট লাগে, মানে হাইট, ওয়েট, এই ধরনের ব্যাপার লাগে। তো এটাকে কি বলা হয় থাকে, এটা হচ্ছে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে এটা প্রথম নিয়োগ হয়। এক্ষেত্রে কিন্তু প্রমোশনটা খুব ভালো, এবং মোটামুটি 13 থেকে 14 বছরের মধ্যেই আপনার প্রমোশন হয়ে আপনি IPS হয়ে যেতে পারবেন গ্রুপ বিতে ডিএসপি হিসেবে যোগদান করলে। এবং গ্রুপ সি চলে আসি। গ্রুপ সিটা হচ্ছে গেজেটেড পোস্ট। এখানে 7টা যে পোস্ট রয়েছে তার প্রথম পোস্ট হলো চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, যেটাকে আমরা জেলার বলে থাকি। এবং এই গ্রুপ সি এর মধ্যে শুধু জেলারেরই কিন্তু বেতন অনেকটা বেশি, অন্যান্য যে রিমেনিং যে আরও পোস্টগুলো রয়েছে 6টা পোস্ট, তার মধ্যে গ্রুপ সিতে একমাত্র জেলারের বেতনটাই খুব বেশি আর কি। তারপরে হয় কি জয়েন্ট বিডিও, তারপরে হয় ল্যান্ড রেভিনিউ অফিসার, তারপরে হয় ACTO, 5 নম্বর CDPO, 6 নম্বর ACRO, 7 নম্বর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স। তো এই 7টা পোস্টের কথা বললাম। এক্ষেত্রে শুধুমাত্র জেলারের কিন্তু বেতন বেশি, এবং ACRO পোস্টটাকে বাদ দিলে বাকি পোস্টগুলোর বেতন কিন্তু অনেকটাই কম আর কি। এবার চলে আসি আমরা গ্রুপ ডিতে হচ্ছে নন গেজেটেড অফিসার। এটা কিন্তু গেজেটেড পোস্ট থাকে। নন গেজেটেড অফিসার বেতন এবং পদমর্যাদা ডেফিনেটলি সি এর থেকে বা অন্যান্য গ্রুপ থেকে তো অনেকটাই কম, এবং এক্ষেত্রে বয়স সীমা আমি বললাম 21 থেকে 39 বছর পর্যন্ত হতে হবে। এখানে কি কি ধরনের চাকরি হয়ে থাকে, 1 নম্বর হচ্ছে সমবায় পরিদর্শক, 2 নম্বর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, 3 নম্বর রিহ্যাবিলিটেশন অফিসার। এই সমস্ত পোস্টে গ্রুপ ডিতে আপনার চাকরি হয়ে থাকে, এবং এটা নন গেজেটেড পোস্ট, নন গেজেটেড অফিসার এদেরকে বলা হয়ে থাকে, এবং বেতনও অন্যান্য পোস্টের থেকে অনেকটা এদের কম।
তো আমাদের এই গেল মোটামুটি প্রশ্নগুলোর উত্তর। আরও কিছু প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনেকেই জিজ্ঞেস করছে যে মানে অপশনাল পেপারদের ক্ষেত্রে কোনটা স্কোরিং। এক্ষেত্রে আমি আগের ভিডিওতেও বলেছি যে অপশনাল পেপার স্কোরিং নন স্কোরিং এভাবে সিলেক্ট করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার একটা বিপদ হতে পারে। আপনার যেই পেপারের প্রতি ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, ভালো রকম দখল রয়েছে, বা সেটা আপনি গ্র্যাজুয়েশনে পড়েছেন, মাস্টার্সে পড়েছেন, সেই ধরনের পেপারটাই কিন্তু অপশনাল হিসাবে নিন। র্যান্ডামলি যে কোনো পেপার মানে লোকজনের কাছ থেকে শুনে এইটা স্কোরিং ওটা স্কোরিং এইভাবে স্কোরিংয়ের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু অপশনাল সিলেক্ট করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। সুতরাং এমন একটা পেপার অপশনাল হিসাবে নেবেন যেটার উপর আপনার ভালোবাসা রয়েছে, ভালো নলেজ রয়েছে, এবং তার সঙ্গে মানে মানে অপশনাল পেপার নিয়ে সেটাকে পড়া, পরবর্তীকালে সেটাকে পড়তে হবে। তার জন্য আমরা স্টাডি মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি কতটা, আপনি কতটা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পেরেছেন, বা টপিকটা সম্বন্ধে আপনার কতটা ধারণা বা বেস কতটা ক্লিয়ার রয়েছে, এবং পরবর্তীকালে আপনি সেটা গ্র্যাজুয়েশন লেভেলের যে কোশ্চেন বা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের দখল, একজন গ্র্যাজুয়েট ছেলে যে ধরনের প্রশ্নের উত্তর লিখতে পারবে ওই সাবজেক্টটার থেকে, সেই ধরনের দখল যদি আপনার থাকে, বা আপনি যদি ভাবেন যে আমি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে সেই ধরনের পর্যায়ে পৌঁছতে পারবো, তবেই কিন্তু সেই পেপারটাকে আপনি অপশনাল হিসাবে নিতে পারেন। না হলে কিন্তু নেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে বিপদ হতে পারে। সেই জন্য আমি বললাম যে এইভাবে নন স্কোরিং বা স্কোরিং বলে কিছু কিছু হয় না। যেই সাবজেক্টে ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টে আপনি অপশনাল হিসেবে নিন। নেক্সট যে কোশ্চেনটা করা হয়েছে, হ্যাঁ, প্রিলিমসের মার্কস কি, একটু আগে আলোচনা করলাম, প্রিলিমসের মার্কস কি মেন্সে অ্যাড হয় না। প্রিলিমসটা 200 মার্কস, এটা সম্পূর্ণ আলাদা। এটা একটা মানে মানে কি বলবো, মানে প্রবেশ পরীক্ষা, মানে প্রবেশিকা পরীক্ষা। এইটার পরে আপনি মেন্সে বসতে পারবেন, কিন্তু মার্কস অ্যাড হবে না। এবং মেন্সে পাওয়া নাম্বার এবং ইন্টারভিউতে পাওয়া নাম্বারের উপর বেস করে আপনার কিন্তু র্যাঙ্ক আসবে, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু একটা চয়েস সিট আপনাকে ফিল আপ করতে হবে, এবং অ্যাকর্ডিং টু চয়েস সিট আপনি ABCD গ্রুপের বিভিন্ন পোস্টগুলো আপনি পাবেন। তো এই গেল আপনাদের কোশ্চেনের উত্তর। তো মোটামুটি আমরা অনেক কটাই প্রশ্নের, এবার চলে আসি অনেক মানে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদেরকে করা হয়েছে, সেটা হলো যে ক্যালকুলেটরের ব্যবহার। অনেকবার এই কোশ্চেনটা করা হয়েছে, ক্যালকুলেটর ব্যবহার করা যায় কি না। তো এই প্রশ্নটার উত্তর হলো, আপনি যদি অপশনাল ম্যাথস নেন তাহলে কিন্তু অপশনাল পেপারের ক্ষেত্রে আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, কিন্তু যে কম্পালসারি যে 6 পেপারটা রয়েছে অবজেক্টিভ ম্যাথস অ্যান্ড এরিথমেটিক, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র আপনি অপশনাল হিসেবে ম্যাথস নিলেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, এবং ক্যালকুলেটরটাকে হতে হবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আপনি অপশনাল ম্যাথসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বা যাদের অপশনাল ফিজিক্স কেমিস্ট্রি আছে তারাও ব্যবহার করতে পারবে, কিন্তু নন প্রোগ্রামেবল। কিন্তু আপনি কোনোভাবেই মানে পেপার 4-এ বা পেপার 6-এ সায়েন্সের ক্ষেত্রে বা ম্যাথসের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র অপশনাল ব্যবহার করতে পারবেন, এবং সেটাও হতে হবে নন প্রোগ্রামেবল। তো এই হয়ে গেল। এবার হচ্ছে অপশনাল পেপারের ডেসক্রিপটিভ পোর্শনের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি ডেসক্রিপটিভ পোর্শন বলতে আমার ডেসক্রিপটিভ পোর্শন বাংলা মানে ল্যাঙ্গুয়েজ পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ পেপার 2 বললাম যে ওয়ার্ড লিমিট আছে 150 শব্দের মধ্যে, 200 শব্দের মধ্যে বিভিন্ন টপিকের উপরে অ্যান্সার লিখতে হবে, এবং তার জন্য 40 মার্ক করে বরাদ্দ থাকে। আর এই গেল আমাদের মোটামুটি কয়েকটা প্রশ্ন। আরও কয়েকটা দেখি প্রশ্ন কি কি এসেছে, সেগুলো আমরা দেখে নিই। টোটাল কত নম্বরের পরীক্ষা দিতে হয় তো বললাম। পেপার গ্রুপ এর জন্য 1800, গ্রুপ বি এর জন্য 1800, গ্রুপ সি এর জন্য 1350, আর গ্রুপ ডি এর জন্য টোটাল 1300 মার্কস। তার সঙ্গে হ্যাঁ, মোটামুটি এই কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আপনাদের যে ডাউটগুলো ছিল অনেকটা আমরা ক্লিয়ার করতে পারলাম। আগামী দিনে এই ধরনের আরও আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। নমস্কার।